পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ১০০ কোটি টাকা উধাও, সালতা ক্যাপিটালের লেনদেন বন্ধ, কঠিন শাস্তি নিশ্চিতের তাগিদ। ভরা মৌসুমেও রাজধানীর বাজারগুলোতে বাড়ছে চালের দাম, কেজিতে বাড়তি ৮ থেকে ১০ টাকা। সুগন্ধি চালের মূল্য লাগাম ছাড়া। মিরসরাই পর্যন্ত সমুদ্র সীমা বাড়াতে চায় চট্টগ্রাম বন্দর, মন্ত্রণালয়ে চিঠি, নৌ চলাচল ব্যাহতের শঙ্কায় বিরোধিতা বিআইডব্লিউটি এর। সিন্ডিকেটে দৌড়াতে শেরপুরে নির্বিচারে বনভূমি উজাড়, অবৈধভাবে বালু পাথর উত্তোলন, হামলায় আহত বন বিভাগের কর্মী। স্বাগত স্টার বিস্টোরের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি রোকসানা রিমি। বিনিয়োগকারীদের ১০০ কোটি টাকা হাতিয়ে নেয় সালতা ক্যাপিটালের লেনদেন বন্ধ করেছে বিএসইসি। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাংক ও ভিও হিসাব স্থগিত করা হয়েছে। বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়া ও আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব অনিয়মের ক্ষেত্রে দৃশ্যমান কঠিন শাস্তি না হলে বিনিয়োগকারীরা বাজার বিমুখ হবেন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আতান নিউনের প্রতিবেদনে বিস্তারিত। পুঁজিবাজারে একের পর এক ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেই চলেছে। সবশেষ চলতি বছরের মে মাসে বিনিয়োগকারীদের ১০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে সালতা ক্যাপিটালের বিরুদ্ধে। ভুয়া ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে গত বছর নভেম্বরে এই অনিয়ম ঘটে। ২০২৫ সালের ২৩ নভেম্বর ব্রোকারেজ হাউসটির সমন্বিত বিনিয়োগকারী হিসাবে ২৭ কোটি ৬৯ লাখ টাকা ঘাটতি পায় ডিএসই। বিষয়টি তাৎক্ষণিক বিএসইসিকে জানালে তৎকালীন কমিশন কালক্ষেপণ না করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই তদন্ত প্রতিবেদনই বিনিয়োগকারীদের ১০০ কোটি ৫২ লাখ টাকা শেয়ার ও নগদ অর্থ লোপাটের তথ্য উঠে আসে। এই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাংক ও বিও হিসাব স্থগিত, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়া এবং সিকিউরিটিজ ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে অতীতের অভিজ্ঞতায় এসব ব্যবস্থা নেওয়ার পরও থামেনি অনিয়ম। তাই দৃশ্যমান কঠিন শাস্তি না হওয়া পর্যন্ত বিনিয়োগকারী বাজার বিমুখ হয়ে পড়বেন বলে মনে করেন ব্যবসায়ীরা। যে সময় যে একটা অপরাধ হচ্ছে, সেই অপরাধীকে যদি শাস্তি না দেওয়া হয়, এটা এক ধরনের কিন্তু তাকে সাজা মওকুফ করে দেওয়া। এবং এটা যত হবে তত ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর ট্রাস্ট হবে না। যারা গুড কাজ করার চেষ্টা করছে, গুড সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট যারা, তারা কিন্তু এজন্য বড় হতে পারতেছে না। মানে একটা দুইটা অপরাধের শাস্তি দিতে পারেন, তখন কিন্তু একটা এক্সাম্পল সেট আপ হয়ে গেল যে কেউ যদি চুরি করতে সেকেন্ড টাইম চিন্তা করে, এইসব ফান্ড, কোম্পানির ফান্ড থেকে ফান্ড মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে চিন্তা করে, সে কিন্তু তখন চিন্তা করবে যে এর আগে একটা এরকম ঘটনা ঘটেছে যেখানে শাস্তি হয়েছে এরকম। সালতা ক্যাপিটালের প্রায় ১৪,০০০ গ্রাহকের বিও অ্যাকাউন্টে থাকা ৪,৩২,১৬,০৪৩টি শেয়ার গোপনে বিক্রি করে দেওয়া হয়, যার মোট বাজার মূল্য ৭২,৮৩,০০,০০০ টাকা। ওই অর্থের পুরোটাই তুলে নেওয়া হয়েছে। এছাড়া ব্রোকারেজ হাউসের সিসিএ থেকে নগদ ২৭,৬৯,০০,০০০ টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনা নজরে আসার পর প্রতিষ্ঠানটি সব ধরনের নবায়ন প্রক্রিয়া বন্ধ করে দেয় বিএসইসি। এর ধারাবাহিকতায় চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে ব্রোকারেজ হাউসের লেনদেন বন্ধ হয়ে যায়। এক বা একাধিক ব্যক্তির মালিকদের প্রতিষ্ঠান হওয়ায় এই সুযোগ পাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাই এসব প্রতিষ্ঠানকে একীভূত করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরামর্শ তাদের। টাকা নিয়ে আউটসোর্স করছে অথবা পাওয়া যায় নাকি, সবগুলো কিন্তু ব্যক্তি ওনারশিপে। এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখুক যে এই ব্যক্তি ওনারশিপ থাকতে গেলে ফার্দার এডিশনাল জামানত লাগবে কিনা। একটা পর্যায়ে আমরা বলছি ব্যাংক গ্যারান্টি লাগবে এত কোটি, ১০ কোটির বা আরও বেশি। হ্যাঁ, তো সেটা করতে পারে। আর না হলে বলতে পারো যে তোমরা এটার সঙ্গে একটা ইনস্টিটিউশনের পার্টনার নিতে হবে। এডিশনাল সিকিউরিটিজ মানে জামানত দেওয়ার ব্যবস্থা করা হোক, অর তারা হয়তো ওই যে পেড আপ ক্যাপিটাল বৃদ্ধি করা হোক থ্রু মানে অন্য কোনো ইনস্টিটিউশনের পার্টনার নিয়ে। অভিযুক্ত ব্যক্তিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়া সহ আইন অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিএসইসি। আতাউন নিউন, স্টার নিউজ, ঢাকা। ভরা মৌসুমে ১ মাসের ব্যবধানে বেড়েছে বিভিন্ন জাতের চালের দাম। এদিকে লাগাম ছাড়িয়েছে সুগন্ধি জাতের চালের দামও। মাসখানেক আগেও মিনিকেট নামে পরিচিত চিকন চালের দাম ছিল কেজি প্রতি ৬৫ থেকে ৭০ টাকা, যা এখন
75 থেকে 78 টাকায় বিক্রি হচ্ছে। নাজিরশাইল চালও কেজিতে 5 টাকা বেড়ে 85 টাকায় পাওয়া যাচ্ছে। একই হারে বেড়েছে মোটা চালের দামও। অন্যদিকে দামের লাগাম ছাড়িয়ে স্বল্প আয়ের ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে পোলাও চালের দাম। প্রতি কেজির দাম 180 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বস্তা প্রতি সুগন্ধি চালের দাম বেড়েছে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা পরিচয়ে ফোন করে করদাতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। অডিট থেকে অব্যাহতির প্রলোভন বা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে এই অর্থ দাবি করা হচ্ছে। এমন প্রতারণা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কর নথি নিরীক্ষা বা অডিটের জন্য নির্বাচিত হলে করদাতাকে কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়। ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে এ ধরনের কোনো যোগাযোগ করা হয় না। এছাড়া কর ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার থেকে জমা করা হয়। তাই কোনো অবস্থাতেই ব্যক্তিগত ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং সেবায় অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে এনবিআর। সন্দেহজনক কোনো ফোন কল, SMS বা ইমেইল পেলে সংশ্লিষ্ট কর অঞ্চলের কার্যালয়ে যোগাযোগ করে তথ্য নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেন তিনি। 10 টাকা মূল্যমানের এই ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। আগামীকাল 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করে থাকে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান ও দিবসটির তাৎপর্যপূর্ণ জনসম্মুখে তুলে ধরা। বন্দরের বহির্নোঙর এলাকায় জট কমানো, নৌ নিরাপত্তা বাড়ানো ও আর্থিকভাবে লাভবান হতে এবার ফৌজদারহাট উপকূল থেকে উত্তরে 10 নটিক্যাল মাইল বাড়িয়ে মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল পর্যন্ত সমুদ্রসীমা বাড়ানোর জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে এ প্রস্তাবের বিরোধিতা করছে BIWTA। তারা বলছে, এতে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারে জাহাজ ভাঙা শিল্প। আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। মাতারবাড়ি থেকে বে টার্মিনালের জাইল্লাপাড়া উপকূল পর্যন্ত 62 নটিক্যাল মাইল চট্টগ্রাম বন্দরের জলসীমা থাকলেও এখন তা মিরসরাই পর্যন্ত আরও 10 নটিক্যাল মাইল বাড়িয়ে 72 নটিক্যাল মাইল করার প্রস্তাব দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাণিজ্য বাড়ার পাশাপাশি প্রতি বছর বন্দরে জাহাজের সংখ্যা বাড়া ও ভবিষ্যতে বন্দরসহ অন্যান্য মেগা প্রকল্পগুলো সচল করতে এই সম্প্রসারণ জরুরি বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। গড় গভীরতা যদি ধরি, চট্টগ্রাম আমাদের এই যে চ্যানেলটা রয়েছে সন্দ্বীপ চ্যানেলের উপর দিকে প্রায় 7-8 মিটার পর্যন্ত যে গভীরতা রয়েছে, সেখানে আরও জাহাজ হ্যান্ডেল করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে মিরেশ্বরাই যদি আমাদের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, এই টোটাল জায়গাটাকে আমরা একটা আমাদের কার্যক্রমের ভিতর নিয়ে আসতে পারবো। এতদিন ব্রাভো, আলফা ও চার্লি নামে 3টি অ্যাঙ্করেজ থাকলেও এবার নতুন পরিকল্পনা অনুযায়ী সন্দ্বীপ চ্যানেলের উত্তরাংশে এস নামে নতুন আরেকটি অ্যাঙ্করেজ এলাকা গড়ে তোলা হবে। এতে আরও বেশি লাইটার ও মাদার ভেসেল অবস্থান করার পাশাপাশি বাড়বে আয়। এখনই যদি এটা আমরা ধারণাগত ব্যবস্থার ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে যখন আমাদের প্রয়োজনটা অ্যাকচুয়ালি আসবে আমরা প্রস্তুত থাকব। নতুবা এই প্রয়োজন আমাদের হবে এবং আমরা যদি প্রস্তুত না থাকি, তাহলে আমরা এখান থেকে আমাদের আয়ও লস হবে, প্লাস আমাদের সুযোগটাও লস হতে পারে। তবে এই সন্দ্বীপ চ্যানেলটি দেশের অন্যতম ব্যস্ত অভ্যন্তরীণ নৌপথ হওয়ায় সীমানা বৃদ্ধি ও অ্যাঙ্করেজ তৈরির তীব্র বিরোধিতা করছে BIWTA। সেই সঙ্গে সীতাকুণ্ড উপকূলের জাহাজ ভাঙা শিল্প ক্ষতির মুখে পড়ার আশঙ্কা আছে। যদি এনকারেজ করে শিপ ব্রেকিং এরিয়ার মধ্যে, তাহলে শিপ ব্রেকিংয়ের জন্য উইল বি ভেরি ডিফিকাল্ট। তখন জাহাজ ওখানে ঘুরে করা উইল বি ভেরি রিস্কি। এখন বন্দর যে জায়গায় অ্যাঙ্কারেজগুলি আছে, এখানে জোয়ারের ঠেলা কম, কিন্তু যদি সন্দ্বীপ চ্যানেলের ভিতরে ঢুকে এই জোয়ার ঠেলা 1.5 থেকে 2 গুণ মারবে।
গত এক বছরে বহির্নোঙর এলাকায় অন্তত 8টি জাহাজের সংঘর্ষের ঘটনার পর নৌ নিরাপত্তা জোরদার করতেই এই সম্প্রসারণের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। শেরপুরে গারো পাহাড় উজাড় করে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন চলছে। এতে জড়িত প্রভাবশালী একটি সিন্ডিকেট। অবৈধ এই কর্মকাণ্ড থামাতে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে বন বিভাগের কর্মীদের। মেঘালয় সীমান্তে সবুজে ঘেরা শেরপুরের গারো পাহাড়, আছে শাল গজারি সহ নানা প্রজাতির গাছ। তবে বাইরে থেকে বন দেখতে যত সুন্দর, ভেতরে ততটাই ক্ষত। কি সেই কারণ? স্টার নিউজের অনুসন্ধান বনের গহীনে। যত গভীরে আমরা ততই ধ্বংসযজ্ঞ। নির্বিচারে উজাড় করা হচ্ছে বনভূমি। স্থানীয়দের অভিযোগ, এসবের নেপথ্যে অবৈধভাবে বালু ও পাথর ব্যবসা। এজন্য গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। রাত বালু বাইরেতেছে মাহিন্দ্র টলি দেয়া, এবং কি বন বিভাগ আটকানোর চেষ্টাও করে। আটকানোর চেষ্টা করলে বালু দর্শকরা এরা মারধর করে। যে দলে সেই দলেরই, তখন আওয়ামী লীগ আমলে আসলে ওরা খায়, কারণ এই আমলে এরা খাটাচ্ছে অতিরিক্ত। এসব পাথর বালু পরিবহনে ব্যবহার হচ্ছে ট্রাক, ভ্যান, ট্রলি। প্রকাশ্যেই চলছে সব। আমাদের এই গারো পাহাড়টা হয়েছে আমাদের শেরপুরের একটা ঐতিহ্য। এই গারো পাহাড়টা প্রতিদিন ধ্বংসের মুখে যাওয়ার কারণ হচ্ছে একটাই, দিনে রাইতে এখানে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। পাহাড় থেকে এরকম বালু পাথর নিয়ে আনার পরে তো মনে করেন যে রাস্তাঘাট নষ্ট করে ফেলাইলো। এটি যদি প্রশাসন দেখতো তাহলে কিন্তু এরকম হইতো না। সম্প্রতি অভিযানে গিয়ে এই সিন্ডিকেটের হামলা শিকার হয়েছেন বন বিভাগের লোকজন। এখনো কাটেনি তাদের আতঙ্ক। রাজনৈতিক পরিচয়ে আমাদেরকে প্রায় হুমকি দামকি করে আসছে, কিন্তু আমরা সরাসরি কোনোভাবে তাদেরকে প্রতিহত করতে পারতেছিলাম না। এই অপরাধগুলো সাধারণত সংঘটিত হয়ে থাকে রাত 3টা থেকে ভোর 5টা-6টার মধ্যে। তো রাতে গিয়ে সেখানে প্রত্যেকদিন তাদের ডিউটি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হামলার ঘটনায় হয়েছে মামলা। পুলিশের তদন্তে উঠে এসেছে বেশ কয়েকজনের নাম। এরই মধ্যে 2জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিরা পলাতক আছে, এবং আমরা যেহেতু সরকারি কর্মকর্তা, বিষয়টা এখানে খুবই সেন্সিটিভ, আমাদেরকেও এটা স্পর্শ করে। এই জন্য আমরা এটার ব্যাপারে একেবারেই জিরো টলারেন্স, আমরা এভাবে ব্যবস্থা নেব। শেরপুরে প্রায় 25,000 একর বনভূমিতে গারো পাহাড়। এর মধ্যে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে বনভূমি উজাড় চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার টুডে, ফিরছে একটু পর। দেখছেন স্টার টুডে। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,28,556 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,18,291 টাকায়। 18 ক্যারেট 1,87,440 টাকা ও সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,53,148 টাকায়। গত শুক্রবার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, আর আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,176। বিশ্ববাজারে স্থিতিশীল তেলের দাম। 1 ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $72। যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $68। সম্প্রতি ইরানের জ্বালানি তেল রপ্তানিতে 60 দিনের বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়েও জ্বালানিবাহী জাহাজ আগের তুলনায় বেড়েছে। এর আগে ইরানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে 1 ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72। সংঘাত শুরুর পর যা উঠেছিল সর্বোচ্চ $126। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। খনিজ তেল ও এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় উন্নত থেকে উন্নয়নশীল সব দেশেই বিদ্যুতের দাম আকাশছোঁয়া। আর এই সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে বাড়ছে সৌর বিদ্যুতের চাহিদা।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। জ্বালানির তেল ও এলএনজির সরবরাহ ব্যাহত হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ ও জ্বালানি সংকট অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে বহু দেশ। এই পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা সহ ইউরোপের বহু দেশ এখন সৌরবিদ্যুতের দিকে যাচ্ছে। বিদ্যুৎ খাতে সরকারি ভর্তুকি কম থাকায় এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপিনের বিদ্যুতের দাম বেড়েছে। মহামারীর আগে যেখানে মাসিক বিল আসত সর্বোচ্চ $97, সেখানে তীব্র গরমের ফলে এখন তা দাঁড়িয়েছে $243 থেকে $183, যা অনেক মধ্যবিত্তের আয়ের প্রায় 30%-এরও বেশি কেড়ে নিচ্ছে। বছরে প্রায় $3,922 মতো বিদ্যুৎ বিল দেয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই বাধ্য হয়েই আমি $9,300 বিনিয়োগ করে ছাদে সোলার প্যানেল বসিয়েছি। আশা করছি আমার মাসিক বিল $50 থেকে $80 নেমে আসবে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে ফিলিপিনের সাধারণ মানুষ বাসাবাড়িতে সোলার প্যানেল বসাচ্ছেন। পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ সরঞ্জাম কিনতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি খরচ করছে ফিলিপিন। বিগত 3 মাসে চীন থেকে ফিলিপিনের সোলার প্যানেল আমদানি গত 1 বছরের তুলনায় 145% বেড়ে $407 মিলিয়ন পৌঁছেছে। পাশাপাশি সোলার প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদাও এখন তুঙ্গে। এখন চাহিদা অনেক বেশি। আগে আমরা 1 মাসে সাধারণত মাত্র 2 জন গ্রাহক পেতাম, বড় জোর 3 জন। কিন্তু এখন আমরা 1 মাসে প্রায় 13 থেকে 14টি প্রকল্পের কাজ শেষ করছি। জ্বালানি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক এম্বারের বিশ্লেষকরা ধারণা করছেন, একদিকে সৌরবিদ্যুতের যন্ত্রাংশের দাম কমছে, অন্যদিকে মূল বিদ্যুতের দাম বাড়ছে। এর ফলে আগামী 2 বছরের মধ্যে ফিলিপিনের ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন ক্ষমতা প্রায় 3 গুণ বেড়ে 3,500 মেগাওয়াটে পৌঁছাবে। মায়াশিকা রহমান, স্টার নিউজ। ব্রিটিশদের থেকে স্বাধীনতার 250 বছর পার করল যুক্তরাষ্ট্র। মাত্র 4,30,000 বর্গমাইলের 13টি কলোনি এখন 38 লাখ বর্গমাইলের দেশ। এর মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কিভাবে একসময় ব্রিটিশ কলোনির অধীনে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ? বিস্তারিত জানব প্রতিবেদনে। স্বাধীনতার 250 বছর উদযাপিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সময়ে বহু উত্থান পতন দিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের সুনাম অর্জন করেছে আমেরিকা। বিনিয়োগের অন্যতম দেশ হিসেবে বিশ্বজুড়েই নিজেদের স্থান শক্ত করেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে বলা হয় সুপার পাওয়ার। তবে এই যাত্রা এতটাও সহজ ছিল না। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর 1776 থেকে 1826 পর্যন্ত যুদ্ধের কারণে ঋণগ্রস্ত ছিল যুক্তরাষ্ট্র। নিজেদের মুদ্রা ছাপাতে চেষ্টা করছিল অঙ্গরাজ্যগুলো। তখন চালু করা হয় প্রথম ব্যাংক। 1826 থেকে 1876 এই 50 বছরে উত্তর আর দক্ষিণাঞ্চল চলছিল ভিন্ন গতিতে। উত্তরাঞ্চলে শিল্প বিপ্লব হয়, দাস ব্যবসার অর্থনীতি থেকে ধীরে ধীরে পরিণত হয় উন্নয়নের মডেলে। 1876 থেকে 1926 পর্যন্ত গৃহযুদ্ধের কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়াতে সময় নেয়। এই সময় চলে আসে প্রথম বিশ্বযুদ্ধ। শ্রমবাজারে আসে পরিবর্তন। দক্ষিণাঞ্চল থেকে আসা অনেক কৃষ্ণাঙ্গ বাসিন্দা যুক্ত হয় উত্তরাঞ্চলের শ্রমবাজারে। কিন্তু দেশের কৃষিখাত ঘুরে দাঁড়াচ্ছিল না। 1929 সালে যুক্ত হয় শেয়ার বাজারে ধস। লাখ লাখ মার্কিন চাকরি হারান। 1933 সালে ফ্রাঙ্কলিন রুজভেল্ট প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা হাতে নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছিল। এই যুদ্ধ চলাকালীন মার্কিন ডলারকে বিশ্বজুড়ে লেনদেনের জন্য একক মুদ্রার স্বীকৃতি দেয়া হয়, যা যুক্তরাষ্ট্রকে সুপার পাওয়ার হতে সবচেয়ে বেশি সহায়তা করে। যুদ্ধ পরবর্তী 1976 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। 1976 থেকে 2026 সাল এই 50 বছর দেশটির অর্থনীতির জন্য বিবর্তনের সময়। ডলার যেমন দেশটিকে সুপার পাওয়ার হতে সহায়তা করেছে, তেমনি অভিবাসন নীতি তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নাগরিকরা নিজেদের মেধা আর যোগ্যতা দিয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে থাকে। অর্থনীতিবিদরা বলছেন, এই সময় থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি আর কমেনি, বরং বেড়েছে। তবে 2008 সালের মন্দা আর 2020 সালের করোনা মহামারীতে কিছুটা ধাক্কা লাগে। অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বৈচিত্র্য আর সর্বদা গতিশীল বলে থাকেন। অর্থনীতি গতিশীল রাখতে এই দেশে একযোগে কাজ করে অ্যারোস্পেস, কৃষি, আর্থিক খাত, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য খাত, শিক্ষা, এমনকি শিল্প খাত।
যুক্তরাষ্ট্রের জনসংখ্যা কম হলেও বিশ্ব জিডিপির বড় অংশই তার ভাগে। বিশ্বের টেক জায়ান্টগুলোর প্রায় সবই এখানে। বড় বড় আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের বিনিয়োগ প্রভাব বিশ্বজুড়েই। বিনিয়োগের অন্যতম আকর্ষণ এই দেশে এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগ $50 ট্রিলিয়ন। সব মিলিয়ে তাই অর্থনীতিতে এখনও অপ্রতিরোধ্য অবস্থানে যুক্তরাষ্ট্র। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্টুডের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।